চায় তা পায় না, সব আশা পূর্ণ হয় না। আরে এত বড় বোঝানোর পরে তুই লাভ খাচ্ছিস? তুই কি চাস তোর অদম পদম যন্ত্রণা বুকে নিয়ে আমি তিল তিল করে শেষ হয়ে যায়? তুমি কি বলছো বাবা? তোমার কোনো কিছু হয়ে গেলে তোমার বাপের সাম্রাজ্য যে দাসের ঘরের মতো ভেঙে পড়বে বাবা। তোমার বাপের 16 কলা পূর্ণ হতে এখনো অনেক বাকি আছে বাবা। তোমার বাপের বোঝা মাথায় নিয়ে আর একটু করে শেষ হয়ে যায়, এটাই তো তুমি চাও তাই না বাবা? আমি শেষ হতে দেবো না। ছাড় এই মদের বোতলটা, ছাড় বলছি। আমি স্বীকার করছি অনেক পাপ আমি করেছি, কিন্তু সেই পাপের রাত আমি তোর গায়ে লাগতে দেবো না। তাহলে একটা সত্যি করে কথা বলো তো বাবা, জেঠিমাকে কে খুন করেছে? কে আবার? রাহুল তো মোদিকে খুন করেছে। মিথ্যে মিথ্যে বাবা মিথ্যে। 5 বছর পর আমার দেবতুল্য দাদা বিদেশ থেকে বাড়ি ফিরে দাদার জেঠিমায়ের মধ্যে কি এমন অশান্তি ঘটে গেল যে দাদা হঠাৎ জেঠিমাকে খুন করে বসলো? কি আবার? রাহুল বাড়ি ফিরে এসে সেই অসভ্য কানিয়া মেয়েটাকে বাড়িতে নিয়ে এসে বিয়ে করবো বলে জড়াজড়ি করতে লাগে। এটা নিয়ে অশান্তি চড়ানো উঠলো। রাগের বসে রাহুল মোদিকে খুন করে বসলো। ওটা তো তোমার বাধারে গল্প বাবা, কিন্তু আসল সত্যটা কি? এটা আমার অসহ্য করার কি আছে রাহুল? আছে বাবা, আছে আছে বাবা আছে। আজকাল কান পাতলে তোমার বহু সুখী কাহিনী আমি শুনতে পাই বাবা। এটাই কাজ আমার মনে অসংখ্য প্রশ্ন জাগে। কেন কেন আমার কুসুম অকালে চলে গেল? কেন আমার জেঠিমাকে খুন হতে হলো? আর দাদাকে গেল সেই খুনের সালে জেল খাটলে হলো। আর 15টা বছর আগে আমার জেঠিমাকে কথা দিতে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কোন ঘটনার মধ্যে তুই আজকে রহস্য খুঁজে বেড়াচ্ছিস? বাবা কিসের রহস্য?
বছর আগে ওই 15 বছর আগে বড়বাবু ওই বড় বাবু নির্দোষ হয়ে গেল। কেন নির্দোষ হলো তার কোনো খোঁজ না করে আপনি চুপচাপ হাত দিয়ে বসে রয়ে এটা রহস্য নয়। বড় দাদা বাবুকে ওই বড় দাদাকে তার মায়ের নির্দেশে খুনের দায়ে পুলিশ তাকে জেলে নিয়ে গেল। কোথায় তাকে ছাড়িয়ে আনবে তা নয়, তাকে আমার কতগুলো মিথ্যে মামলা ফাঁসাতে যাদের এটা রহস্য নয়। আজকাল আমাদের ফ্যামিলি নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করছিস মনে হচ্ছে। ওই তো বলবাই তো বড়বাবুই যে একদিন আমাকে ওই বড় বাবু আমাকে একবার রাস্তায় থেকে তুলে এনে এই বাড়িতে আশ্রয় দিয়েছে। দায়িত্ব তার উপর। তাই তো তার এই পরিবারটাকে নিজের চোখে ধ্বংস হতে দেখে আমার মুখটা বেরিয়ে যাচ্ছে। আরে একাই যখন কষ্ট হচ্ছে তখন এই বাড়ি ছেড়ে চলে যেতে পারে। বাবা তুমি কি বলছো বাবা তুমি কি বলছো তুমি কি ভুলে গেছো তাই আমাদের সবচেয়ে বিশ্বস্ত কাজের লোক আছে না ভুলিনি। আর হন আমি কিছুই বলিনি, সেই জন্যই তোকে বলছি ওই কাজের লোক শুধুমাত্র কাজের লোক হয়ে থাকবে। নিজের সীমা অতিলঙ্ঘন করে বাড়ির লোক হওয়ার চেষ্টা করলে ঘর ধরে খাবার বাড়ি থেকে বের করে দেবো। যা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি যে এই বাড়ির কাজের লোক এই কথাটা আমার মনে ছিল না। এই কঠিন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর ঘাট আর এই ঘর ধরে দূর করার কথা বলছে আপনাকে সে কষ্ট করতে হবে না গো ছোটবাবু। ওই বড় দাদাবু জেল থেকে ফিরলে আমি তার সঙ্গে শেষ দেখা করি। চিরদিনের মতো। চিরদিনের মতো। তুমি কি করলে বাবা তুমি কি করলে যে মানুষটা আমাদের ফ্যামিলির জন্য এত কিছু হবে তাকে তাকে কিনা তুমি এভাবে আঘাত করলে কেন কেন বাবা কেন তবে কেন হারানটা নিজের অজান্তে তাকে দিন তুলে মেরেছে এইসব আমার কি আবার তোমার বক্তব্য শুরু করেছি। তোকে নিয়ে আমি পারি না। রূপসা রূপসা বাবা আপনি আমাকে এত উত্তেজিত হয়ে ডাকছেন কেন স্যার? আরে এই যে রূপসা রোহনের সব কি পাগলের মতো কথাবার্তা বলছে। ও কি তোমার সামনে এরকম পাগলামি করে নাকি? হ্যাঁ স্যার, ও যে কি সব বলে মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারি না। সব কথা তুমি আগে এসব কথা তুমি আমাকে আগে জানাওনি কেন রূপসা? তাহলে ওকে আমি এই পাগলা কারাতে পাঠিয়ে দিতাম। না স্যার, ওকে পাগলা গাজরটা পাঠানোর কোনো দরকার নেই। আমি যখন আপনার ছেলে দায়িত্ব নিয়েছি তখন আমি ওকে ঠিক স্বাভাবিক পথে ফিরাবো। তাহলে তুমি এখন ওর মদ খাওয়াটা ছাড়াতে পারলে না কেন রূপসা? আজকাল দেখছি রোহন আগে চেয়ে অনেক বেশি মদ খাচ্ছে। খাবে খাবে স্যার খাবে। ওই যে কথায় আছে না যে প্রদীপ নিভার আগে একটু বেশি করে জ্বলে ওঠে, তেমনি আপনার ছেলে মদ ছাড়ার আগে একটু বেশি বেশি মদ খাবে। রূপসা আর আপনি ওর হাত থেকে মদর ও আপনার হাত থেকে এই মদের বোতলটা কিনে নিয়েছেন বলে ও এতটা ভুলভাল বলছে। দিন ওটা আমাকে দিন। রূপসা রূপসা খাও রোহন নাও নাও রোহন, খাও খাও খাও, এটা খেয়ে নাও। রূপসা থ্যাংক ইউ রূপসা থ্যাংক ইউ ম্যানি ম্যানি থ্যাংক ইউ ভাবছি না চোখের সামনে ছেলেটার এই অদম্পত আমি কিছুতেই সহ্য করতে পারছি না। যেমন করে করো রূপসা তুমি আমার ছেলেটাকে আগের জীবনে ফিরিয়ে দাও রূপসা, আগের জীবনে ফিরিয়ে দাও। বাবা আঙ্কেল যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমি আমার রোহনকে সুস্থ দেখতে চাই রূপসা, নইলে যে আমি মনে শান্তি পাবো না রূপসা, নইলেও শান্তি পাবো না। যে অন্যের শান্তি কেড়ে নেয় সে জীবনে কোনো দিনও শান্তি পায় না বাবা। ভাই ওই প্রদীপ নেভার আগে
এটা চুপচাপ খেয়ে নাও, দেখবে সব কিছু ভুলে থাকতে পারবে। ঠিক, তুমি ঠিক বলেছো রূপসা, তুমি ঠিক বলেছো। যে সমস্যার সমাধান আমি কোনোদিনও করতে পারবো না, সেই সমস্যাগুলোকে ভুলে যাওয়াই তো ভালো। আর তাই তো সবকিছু ভুলতে আমি আমার জীবনের বদলে ডুবে থাকতে চাই। ওই সব যেমন দুঃখ দুঃখ ভুলিয়ে দেয়, তেমন মদ কি याद করিয়ে দেয়। ওই সব মদ পিছিয়ে সব পিছিয়ে। Shut up! আমাকে মদ খেতে বারণ করে তুমি কে? আমি দাদা। দাদা 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 তোর এই অধম পতন যে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ইচ্ছা করছে দাদা শাসন করে ওর হাত থেকে মদের বোতলটা ছিনিয়ে নিয়ে, কিন্তু আচ্ছা আমি কে কে তুমি? নিজেকে আমার দাদা বলে পরিচয় দিচ্ছই বা কেন? মাফ করবেন স্যার, আমার বিলকুল একটা আপনার মতো ভাই ছিল। ও আমাকে বহু প্যার করছে, লেকিন একদিন কি যে হয়ে গেল उसका मौका पीजिए पीजिए साहब। আপনি আপনি সিर्फ पी बिना साहब। Shut up! কে কে আপনি? আমি আপনাদের কোম্পানির নতুন ড্রাইভার আছি। আমার এই কোম্পানির নতুন ড্রাইভার। ছোট সাহেব ওই রাহালি সাহেব আমাকে এখানে ভেজিয়ে দিয়ে বললো কি ছোট সাহেব আপনার গাঁও থেকে নিয়ে শপিং করতে শপিং করে যাবে, ইসলিए আমি চলে আসলাম। আপনি তৈরি হলেন সাহেব? আরে আমি যে ছোট সাপ সেটা তুমি বা জানলে কেমন করে? জানবো না ছোট সাহেব, আমাকে লাইনি সাহেব এখানে সব তসবির পাঁচিল দেখিয়ে দিয়েছে। আপনি ছোট সাহেব আছেন, গার্লফ্রেন্ড আছে। ইউ কারেক্ট। আপনি তো ছোট সাহেব का গার্লফ্রেন্ড আছে, मतलब दोस्त আছে, বন্ধু আছে। আরে বন্ধু হয়ে বন্ধুকে ওই শ্রাপ দিতে দেখে মজা নিচ্ছে। আপনি ছোট চাঁদের ভালো চান না, খারাপ চান। ড্রাইভার মতন থাকবে, আমাদের পার্সোনাল ব্যাপারে একদম মাথা ঘামাবে না। আমি ড্রাইভারের ইচ্ছা করছি না। মালুম হচ্ছে আপনি আমার মালুম হচ্ছে আপনি বিলকুল বেইমান আছেন। এই ছোট চাপকে শ্রাপ দিতে দেখে আপনি ওই বাইরে দুশ্মনী করছেন আর ভিতরে শয়তানি করছেন। এই রূপসাই নামে আরেকটা বাজে কথা বললে তোমাকে আমি কে তুমি? তোমার ওই স্নেহ কণ্ঠে শাসনের সুর যে মনোবিদ্যাকে মনে করিয়ে দিচ্ছে। তোমার ওই চেনা আখির চেনা দৃষ্টি আমার হাত চালে দিয়ে বলতে চাইছে তুমি আমার খুব কাছের মানদণ্ড, খুব কাছের মানুষ। আমি কারো আমি কারো কোনো কাছে মানুষ না আছি। আপনি আমার বিলকুল আমার ভাইয়ের মতো, তাই মশালি আপনার নাম ধরে আমি দেখে ফেলেছি। মুঝে মাফ कीजिए साहब, मुझे माफ कीजिए साहब। ভাইয়ের কাছে কি কখনো দাদাকে মাপ চাইতে হয় দাদা? ड्राइवर के लिए ড্রাইভার হলেও আজ থেকে তোমাকে আমি দাদা বলেই ডাকবো আর তুমি আমার নাম ধরেই ডাকবে, কেমন? लेकिन मेरे साथ देखे ये रास्ता ঢুকতে গেলে আপনাকে বহু দিন তৈরি হতে হবে। আমি নিশ্চয়ই মনে রাখবো। আর তাই তো আজ থেকে আমি রোহনের মতো তোমাকে দাদা বলেই ডাকবো। আমি যে তোমাদের বন্ধু হয়ে তোমাদেরকে আমি পৌঁছে দেব সুখ হাসি আনন্দে আর আনন্দের কষ্ট করে। তবে তাই চলো দাদা, তবে তাই চলো।
সামনে এসে হাজির হয়েছে। গৌতম আমার দুটো মারো, আপনাদের বোনে বিয়ে করে কোথায় আমি বিক্রি করে দিয়েছি, এই অভিযোগে আমায় পুলিশে দেন দাদা। ছি 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 ছি, এসব তুমি কি বলছো ভাই? আমরা তোমাকে কেন পুলিশে ধরাতে যাবো বলো? আরে বলি, আপনারা নিশ্চয় দিবেন। আমি যদি আপনার সাথে প্রতারণ করে থাকি তাহলে আমাকে অবশ্যই পুলিশে দেবে, আর যদি আপনারা আমার সাথে প্রতারণ করে থাকেন তাহলে আমার করা কি উচিত সেটা বলতে পারে। আমরা তোমার সঙ্গে প্রতারণা করেছি? হ্যাঁ, আপনারা জেনে বুঝে একটা অন্ধসত্তা মেয়েকে আমার ঘরে চাপিয়ে দিয়ে আমার জীবনটাকে আপনারা একেবারে নষ্ট করে দিয়েছেন। কি বলছো ভাই? মিথ্যে কথা। কাকন একজনকে ভালোবেসেছিল ঠিকই, কিন্তু নিজের নারী সত্তাকে বিলিয়ে দিয়ে কলঙ্কিনীর মতো কাজ কাপড় করতে পারে না। আরে না দাদা, পেরেছে। শুনুন তাহলে, ওই পুরো সন্ধ্যারাতে তখন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, আরে ঘন ঘন বমি করতে থাকে। আমি ভাবলাম হয়তো অ্যাসিড হওয়ার কারণে বমি করছে, কিন্তু হসপিটালে নিয়ে যেতে ডাক্তার তো অন্য কিছু ডাউট করে বসলো। তারপর পেটের ছবি ইউএসটি রিপোর্ট করতে ধরা পড়লো, তখন 1 বছর অন্তঃসত্ত্বা। এই দেখুন ইউএসটি রিপোর্ট। কি আমি কি দেখছি? শয়তানি মেয়েটা আমার বংশের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়ে ওই শয়তানিকে সামনে পেলে আমি গলা টিপে শেষ করব। তুমি এমন হয়ে উত্তেজিত হলো না, এমন করে উত্তেজিত হলো না। সব রিপোর্ট সব শোয়াতে সমান হয় না, প্রয়োজন হলে পরে আমরা আবার নতুন করে রিপোর্ট করাবো গো। সেই রিপোর্ট যদি সাথে মিলে যায় তখন কি হবে বলো? ওই বিষটাকে যতই খাবে বিষটা দুর্গন্ধ ততই ছড়াবে। তাই তোমার কাছে আমি হাত করতে ভাই করতে ওই কাপড়ের পেঁপে পাটটাকে নষ্ট হয়ে তুমি কাপড়কে সরল বলে মেনে নাও ভাই বলতো। অসম্ভব, অন্যের উক্তি থাকে তখন আমি আমার স্ত্রী বলে স্বীকার করতে পারবো না দাদা। আমি বেশ বুঝতে পারছি আপনারা সব কিছু জেনে বুঝে ওই নষ্ট মেয়েটাকে আমার ঘরে চাপিয়ে দিয়েছে। আপনাদের নামে আমি পুলিশে কমপ্লেন করবো। এত বড় কঠিন সিদ্ধান্ত নিয়ে না ভাই বলতো। কাপড় না বুঝে হয়তো মস্ত বড় ভুল করে ফেলেছে। একটা ভুলে কি গোটা জীবনটা নষ্ট হয়ে যাবে বলো? তাই আমি তোমাকে বলছি জগতের হোক ওই কাপড়কে তুমি সরল মনে মেনে নাও। তার জন্য তুমি আমাকে যা বলবে ভাই আমি তোমার তাই করবো। বেশ, আরে আপনি যখন এত করে বলছেন তখন আপনার মনে সব কলঙ্ক মুক্ত হার মনে করে আমি আমার গলায় ঝুলিয়ে নেব, কিন্তু সে মূল্য মুক্তটা তো আপনাকে দিতে হবে দাদা। মুক্তির মূল্য আপনার মনের কলঙ্ক ঢাকার জন্য মূল্য স্বরূপ আমাকে নগদ 5 লাখ টাকা লাগবে। টাকাটা কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে আমার চাই। এই কদিন মতো আমি এত টাকা কোথাও পাবো ভাই বলতো? সেটা আমার দেওয়ার বিষয় নয়, আমি ঠিক 10 দিন পর আসবো। হয় টাকা রেডি করে রাখবেন, নহলে জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। আমার এই সংসারের কাছে আমার কোন মেঘ ভরিয়ে এলো? এখন কাপড়ের লেনদেন আমি শোধ করতে পারিনি, তার উপর এত টাকা দাদা, আমি আমার অফিসে লোনের জন্য অ্যাপ্লাই করে এসেছি। লোনটা পেয়ে গেলে কাপড়ের বিয়ের সমস্ত দেনা আমি শোধ করে দেবো দাদা। শুধু কাপড়ের বিয়ে দেনা শোধ করলে হবে না লীলাদ্রি, আর একটা দেনা আছে আমাদের গলা চেপে বসে হাতে ভাই, সেই দেনাও তোকে
আর কার কাছে কিসের দেনা বৌদি? কিছুক্ষণ আগে গৌতম এসেছিল, সে এই রিপোর্টটা দিয়ে গেছে। এই রিপোর্টটা দেখলে তুই সব বুঝতে পারবি রে ভাই, সব বুঝতে পারবি। এ কি তখন 1 মাসের অন্তঃসত্ত্বা? না, এ আমি বিশ্বাস করি না। আমাদের বিশ্বাসে অবশেষে যে এই রিপোর্টের মূল্যটা অনেক বেশি রে ভাই। তাই তো গৌতম ওই কাকনের পাপ রাখার জন্য আমাদের কাছে 5 লাখ টাকা দাবি করে গেছে রে ভাই, 5 লাখ টাকা। হ্যাঁ, সেটা 10-15 দিনের ভোটের দিতে না পারলে আমাকে ওরা পুলিশে দেবে ভাই। বৌদি, আমি কোথায় পাবো রে ভাই 5 লাখ টাকা? ওরে ভাই, আমি যে আজকে বড় অসহায় রে ভাই, আজ আমি বড় অসহায়। অসহায় কেন দাদা? আমি তো তোমার পাশে আছি। দাদাকে চিন্তা করতে বারণ করো বৌদি। গৌতমের অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, তাহলে ওই 5 লক্ষ টাকা আমি ব্যবস্থা করে দেব। না, আর কারো তো- আর কারো জন্য তুমি একটা টাকাও খরচ করবে না। কি কি বলছিস? এ কি তুই বলছিস বিউটি? রাজবর্ষ কাপড়ের আজকে বড় বিপদ রে বিউটি। সেই 5 লাখ টাকা দিতে না পারলে কাপড়ের যে মহা সর্বনাশ হয়ে যাবে বিউটি। যাই যাবে তাতে আমাদের কি? মানে কাকুর কি শুধু একা ওর বোন? নাকি শত ঝামেলা সব আমাদেরকে পড়তে হবে? আহ বিউটি, যা বোঝো না তা নিয়ে কথা বলো। আমি সব বুঝি, তুমি একটা বোকা সাধারণ, তাই কিচ্ছু বোঝো না। তাই এরা সবাই তোমার মাথায় কাঁঠাল ভেঙে খেতে চাইছে। এবার আমার অনুমান যে এরা মিথ্যা বদনাম দিয়ে তোমার কাছে টাকাটাকে বাগাবার জন্য চেষ্টা করছে। বিউটি, আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, এদের কথায় তুমি একটা টাকাও খরচ করবে না। বিউটি, ছি, 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 ছি। একটু অপচয় করে বাবা, তাকে তুই জয় জয় বলে বাবাজির মনে এটা তো একদম আবার বলিস, বাবা তুমি আমি হলাম আমি পাকা হয়ে কিন্তু আর আমার বিয়ে হয়ে না 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 এ তো ভালো কথা ভালো ওকে একটু ভালো করে বুঝিয়ে বলুন, বেশে বুঝায়। হয়তো আমাদের বিপদের দিনে সবাই মিলে যদি একজোট হয়ে আমরা না থাকি, তাহলে আমাদের এই সোনার সংসারটাকে হয়তো শ্মশান হয়ে যাবে। বেশে বুঝায়, এই সোনার সংসারটা একেবারে শ্মশান হয়ে যাবে, একেবারে না বৌদি না, দাদার এই নিজের হাতে গড়া সংসারটাকে আমি কিছুতেই শ্মশান হতে দেব না। আমি আবার সর্বটুকু সমর্থ দিয়ে দাদার এই সংসারটাকে আমি স্বর্গ করে তুলবো। তোমার সংসারটাতে স্বর্গ করতে আমার জীবনটা তো নরক করতে পারি না। তাই তুমি 5 লাখ টাকা কিছুতেই দেবে না বলে বাদ দিলাম। দেবে আজ কেন ইচ্ছা হলে 10 লাখ আর এই ব্যাপারে বাবা, আরে এই ব্যাপারে ও যদি ঝগড়া করে এই ছড়া আমি তাহলে আমি বাবা তুমি অস্থির হচ্ছি এত অস্থির হচ্ছিস কেন রে মা? রাত্রে কি করে দেখ না, এই রাত্রি বাবাজি কি করে? বাবাজি তো আমার ওই হ্যাঁ, বাবাজি তো ওই টাকা দিয়ে জুয়া খেলছে না। হ্যাঁ মা, কি? হ্যাঁ, ওই কি বলছিলাম, বলছিলি না ওই তুই কি বলছিলিস না? যে তোরা কি? বড় রাস্তা যাবে ওই তোরা বড় রাস্তা যাবে, জমি কিনবো বলছিলিস না, ঘর বানাবো বলছিলিস। হ্যাঁ, জেলাতিরি দিয়েছি, সেটা তোর নামে আবার লিখিয়ে দিচ্ছে নাকি? হ্যাঁ, তেমন একটা জমি আমি পাবো। ও মা, আমি আবার কবে বললাম তোমাকে জমি কিনবো? এই দেখ এই দেখ, বড্ড ভুল এই বড্ড ভালো মন্দ, এই সকালে কথা বিকেলে মনে থাকে না, এই হঠাৎ। বিকেলে কথা সকালে মনে থাকে। বাবা, এই হতো।
বিউটি আপনাকে জমি কেনার কথা বলেছে? হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম গো, আমার মনে পড়েছে, বলেছিলাম আমার না বহু দিনের শখ ওই রাস্তার ধারে একটা মস্ত বড় বাড়ি হবে আমার নামে। অসম্ভব, এখন জমি কেনার কোনো পরিকল্পনাই আমার নেই। এই কিন্তু কিন্তু ওই পরিকল্পনা করে ফেলো বাবাজি। পাঁচ কাঠা জমি আমি ওই মোল্লাপুরে ধারে আমি দেখে এসেছি। হ্যাঁ, বেশি নয় বাবাজি, ওই 5 লাখ টাকা। হ্যাঁ, সেটা ওই জমিটা আমার মেয়েকে কিনে দাও বাবাজি। হ্যাঁ, বাড়িটা করিয়া হবে। আপনার কি মাথা খারাপ হয়েছে? এই মুহূর্তে এত টাকা আমি কোথায় পাবো? আর সে কি বাবাজি, ওই বউকে সুখী করতে তুমি 5 লাখ টাকা দিতে পারবে, আর এই বউকে খুশি করতে তুমি কি বললেন? কথা হচ্ছে গিয়ে কাগজে কলঙ্ক ঢাকতে গিয়ে যদি তুমি 5 লাখ দিতে পারো, তাহলে আমাকেও 5 লাখ টাকা দিয়ে তোমাকে জমি কিনে দিতে হবে। বিউটি, কাপনের জীবন মরণের সমস্যা। যে মেয়ে পেটে বাচ্চা নিয়ে বিয়ের পিড়িতে বসে, তার মেয়ের মতো মেয়ে মরাই ভালো। তাহলে তো তোমার আগেই মরা উচিত ছিল বিউটি। তুমিও তো পেটের বাচ্চা নিয়ে বিয়ের পিড়িতে বসেছিলে। দাদা, আর কোন হারামজাদি বলবে যে আমি পেটে বাচ্চা নিয়ে বিয়ের পিড়িতে বসেছিলাম? এই মুখ পুড়ে কি হলো, চুপ করে গেলে কেন? সেদিন কি সত্যি সত্যি তুমি অন্তঃসত্ত্বা ছিলে না মিথ্যা করে? বাবাজি, মিথ্যে নয়। ও আসলে বলতে চেয়েছিল, ও তো কাউরে বাচ্চা পেটে নিয়ে ধরা না, ওই মেয়ের পিছনে বসেনি। আমি তো তোমারই বাচ্চা পেটে ধরে আছি গো। কার বাচ্চা পেটে ধরেছ সেটা সময় বলবে। আর আমি শুধু জানতে চাই, তারপর ওই বাচ্চাটা পৃথিবীতে কবে জন্মাবে, তারপর ওই বাচ্চাটা ডিএনএ টেস্ট করার পর বোঝা যাবে বাচ্চাটা আসলে কার। কি বললে? কেউ না জানলে আমি ভালো করে জানি তোমার এই পেটের বাচ্চাটা আমার নয়। তাই তো তোমার এই কলঙ্ক ঢাকার জন্য তোমার বাবাকে 5 লক্ষ টাকা জোগাড় করতে বলো। 5 লক্ষ টাকা। সর্বনাশ হয়ে গেল বাবা, আমাদের চালকে বেচাল করে ও একটা অন্য চাল চলে গেল বাবা। এত চিন্তা করছিস কেন রে মা? তোর পেটে তো কোনো বাচ্চাই নেই। বাচ্চা নেই, আরে তোমরা কি ধপ দেবে তো? এই হারাম দাদা, একদম চুপ। কিছু মহৎ সম্পূর্ণ করতে গেলে একটু আধটু মিথ্যে কথা বলতে হয়। তাই বলি এত বড় মিথ্যে কথা? তুই থামবি? একই টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে, তারপরে তুই আমার কাছে কথা বলবে? এত টেনশন কিসে নিচ্ছি? হ্যাঁ, তুই বলে যাক না, যত শীঘ্র হোক বাচ্চা নিয়ে, আরে এই বাচ্চাটা সেই আগেকার বাচ্চা বলে চালিয়ে যাবে। কি করে করবো বাবা? সে চেষ্টা কি আমি কম করেছি? তোমাদের জামাই আমার ছায়াটুকু মারাতে চাইছে না, বলছে যতদিন না এই পেটে বাচ্চাটা জন্ম নেবে ততদিন আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রী সম্পর্কে থাকবে। নিজেদের ফাঁদে নিজেরাই পড়ে গেলি। কি বলবি তো যাই মুখে? চুপ কর হতো বাবা। তোর জামাই বাবু তোর জামাই বাবা কথা শুনলে কি হবে জানিস?
না, আমি কথা দিলাম আজই আমি তোকে মোবাইল কিনে দেবো, ঠিক আছে? আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করে বলছি, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি তুমি মুক্তি দাও, আমি মুক্তি চাই। মুক্তি মুক্তি চাইলে কে মুক্তি পাওয়া যায় না গো? তোমার জন্য আমাদের হোটেলে বেশি একদম ঘুরে বেড়েছে, তাই তো তোমাকে হাত ধরে আমাদের এই বেশি একদম আমি তোমার দুটি পায়ে পড়ি, আমার খবর না পেয়ে না জানি আমার দাদা রবি কত কষ্ট পাচ্ছে, তাই তুমি বলছি আমাকে তুমি মুক্তি দাও। আমার দাদা বলবি কি হচ্ছে আমি নিশ্চয়ই জানি না। আরে খুবই ভালো আছে। এই তো গতকাল গিয়ে তাদেরকে আমি দেখে এলাম। সত্যি বলছো তুমি ওখানে গিয়েছিলে? আরে হ্যাঁ রে বাবা, আমি তোমার সাথে না করি না কেন? আমার তো বিবেক মনুষ্যত্ব বলে কিছু আছে নাকি? তোমার সন্ধান না পেয়ে তোমার দাদা বৌদিরাকে দুশ্চিন্তা না করেন, সেই জন্য তো আমি তাদেরকে সান্ত্বনা দিতে গিয়েছিলাম। তুমি সান্ত্বনা দিচ্ছ? কি সান্ত্বনা দিয়েছো গো? হ্যাঁ, ওরা নিশ্চয়ই আমার কথা খুব বলছিল। আচ্ছা, তুমি বলনি তো যে তুমি আমাকে ওখান থেকে নিয়ে এসে আমাকে তুমি বিক্রি করে দিয়েছো? আমার দাদা বউ থেকে সেটা বলনি তো? আরে মাথা খারাপ, এমন কথা কি কাউকে বলে নাকি? তবে তাহলে কিন্তু আমি অন্য কোনো গল্প শুনে এসেছি। গল্প কি? আরে সে দারুণ গল্প। তোমার একটা ফলস ইউএসসি রিপোর্ট বানিয়ে নিয়ে গিয়ে তোমার দাদা হাতে দিয়ে বললাম, এই দেখো আপনার বোন বিয়ে করার আগে 1 মাসের অন্তঃসত্ত্বা ছিল, আর সেটা লুকিয়ে আমার সাথে আপনারা কাকনের দেবীর বিয়ে দিয়েছে। তাই তো কাকনের কলঙ্ক ঢাকার জন্য আমাকে নগদ 5 লাখ টাকা লাগবে, না হলে আপনাকে জেলে ঢুকাবো। তোমার কি মানুষ সত্য বলে কিছু আছে? না নাই, টাকার জন্য আমি সব কিছু করতে পারি। তাই তো বিবেকের ঘরে মরতে ঘরে বিবেকের ঘরে তালা মেরে আমি আমার বিবেক ঘরে আবার তালা মেরে দিয়েছি। টাকার জন্য তুমি সব কিছু করতে পারো? যাও তোমার বোনকে বিক্রি করে দাও, যাও তোমার মাকে বাইরে সাথে সবার মাঝে নাও। আমার মা বহিন নামে উল্টা পাল্টা কথা বললে একেবারে গলা টিপে শেষ করে দেবো। ওইভাবে ওকে কষ্ট দিলে ও যে হাঁপিয়ে পড়বে, আর ও যদি হাঁপিয়ে পড়ে তাহলে যে আমার কারবারে কেরোসিন পড়ে যাবে উসমান। আপনারা সাহস বাড়তে বেড়ে গেছে স্যার, আমার মা বহিন নামে উল্টা পাল্টা কথা বলছে। আরে বলতে দাও উসমান। আরে যে গরু বেশি বেশি দুধ দেয়, আরে তার লাঠি মাঝে মাঝে সহ্য করতে হয়। হ্যাঁ, আজ আমার মনটা কখন কিনে আমার এই মনটাকে একটু মেসেজ করে নিতে চাই। ওই ফিল্ডে নামানো লাগে কতটা দৌড়িয়ে সেগুলো টাকায় ফলোট করে নিলেন। আরে আপু, ওই কাস্টমারকে খুশি করার আগে তুমি আমাকে কতটা খুশি করতে পারো, আরে সেটাই হবে তোমার আজ পরীক্ষা কাপড়। আপনি আমাকে এখান থেকে যেতে দিন, আমাকে একটু বাঁচতে দিন। এই আজকের দুনিয়াতে ভদ্রভাবে বাঁচতে গেলে মোটো মোটো টাকা চাই, কাগজ মোটো মোটো টাকা। আর আমি তোমাকে এমন জায়গাতে পৌঁছে দেবো যে এখান থেকে তুমি হোটেলে মোটো মোটো টাকা ইনকাম করতে পারবে, আর সেই সাথে তোমার এই জীবনটাকেও ভালোভাবে উপভোগ করে এনজয় করতে পারবে। এই নোংরা জীবন মান সম্মান বিক্রি করে টাকা রোজগার করছে, আমার মনে যাওয়া অনেক ভালো। কিন্তু আমি যে তোমাকে মোটে দিতে চাই না কাগজ সুন্দরী। আরে তোমার জন্যে অন্য ব্যক্তি কাস্টমার এখন তোমাকে বেশি পছন্দ করছে। আরে এই সুযোগে যতটা বড় কামি না
আমার এই বোনটাকে একটু চাঙ্গা করে দাও। না, আমি আপনাদের অনেক কথা শুনেছি, কিন্তু আর নয়, আপনাদের কোনো অত্যাচার আমি আর বলতে সহ্য করবো না। জরুর নাচবে সুন্দরী, তুমি সবার সামনে নাচবে না করে আমরা সম্পূর্ণ বানিয়ে দেবে। কি তোফান সিং, তুমি এখানে? মৌনা ফিরে কি মৌন বানানো যায়? ইসলিয়ে আপনার জন্য দিলকাল দেশি মনটা মানিয়ে আসিয়াছি। আরে থ্যাংক ইউ তোফান, থ্যাংক ইউ। আরে এই মাইটা আমি কাকুনকেও খাওয়াবো আর আমি নিজেও খাওয়াবো। ভীষণ ভালো মাল তো। জি হ্যাঁ স্যার, বিলকুল দেশি मोल का माल আছে, এই মাল যেটা মিঠা भी আছে। ঠিক বলেছো তোফান। আরে মনে যাবে আমার একেবারে খুশির তোফান বলছে, আর সেই তোফানে তো আমি ভেসে বেড়াতে চাই। এবার তুমি এসো তো কাকন, তোমার প্রেমের দরিয়ায় আমাদের তুমি ভাসিয়ে নিয়ে চলো। আজ তোমার নিয়ে আমি সারাক্ষণ ভেসে বেড়াতে চাই। জানো তুফান, তোমার মাটা ভীষণ কড়া, সবাই একটু অনেক নেশা হয়ে যাচ্ছে। ऐसा नয় স্যার, আপনি বহুত টায়ার্ড আছেন, আর দিন রাত কাজ করলে কাজ তো হবেই। তুমি ঠিকই বলেছো, আমি আজ ভীষণ টায়ার্ড আছি, আমার একটু বিশ্রামের প্রয়োজন। কাকন, তুমি কিন্তু কোথাও যাবে না? আমি কিন্তু একটু বিশ্রাম নিয়ে আমি কিন্তু আবার তোমার কাছে संभल के सब संभल के, आपने सच बोलता जवान होश नहीं आएगा। কেন বসে আছে না? हमें सगरा जवान के लिए होश बोलने बोले। নীল का धुली, কিন্তু কেন 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 আপনি ওনাকে মদের সাথে ঘুমিয়ে ওষুধ খাইয়েছেন? आज सारा रात हम तुम्हारे लिए रोज করব। কে কে আপনি? আমি তখন সে নাচে শুনতেছি, আমি তখন সেখানে আসিবে, সেখানে কুছ না কুছ নিশানা भी রেখে যাবে। तुम्हारा जिंदगी में रोमांस का पहला निशाना रखो। তোমায় বলবে মেয়েছে প্যারা, আমি ধর্মী অবিকান্ত হব যদি তোমার হাতে আমার মরণ হয়। আমি যখন জেলে ছিলাম उसका साथ আমার সাথে मुलाकात হয়েছিল। আমার বন্ধু बहुत बदमाशी आदमी আছে, जिनका जैसे नामे काकुर नामे एक लड़की के प्यार करतो, बार बार के लिए ख्वाब देखतो, लेकिन आचमका एक दिन की जे হয়ে গেল उसका काकुर उसका जिंदगी থেকে হারিয়ে গেল। কোথায় আছে এখন তোমার দোষ? ভগবান জানে, হয়তো আমার দোষ আজকে রাস্তার রোদে ঘুরে পড়ে আছে। क्या हुआ काकुर भी
সঙ্গে আছে নেই নেই কাকুর ভাই ওই কাকুর তো বিলকুল ফুলকি তারা আছে ওই লাহিড়ি সাপটা রাতটা বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি না মনের মধ্যে রাখতে চাইনি। ওই শয়তান ওসমান শেখ মিথ্যে পরিচয় গোপন করে আমাকে বিয়ে করে ওই শয়তান কৌশিক লাহিড়ির কাছে আমাকে বিক্রি করে দিয়েছে। কিন্তু বিশ্বাস করো, কাকুর দিদি আমি আজও আমার রাহুলকে আজও ভালোবাসি। তোমার ওই প্যার মহাপাত জরুর বিয়া হবে কাকুর দিদি তুমি তোমার রাহুলকে জরুর ফিরে পাবে তুমি সত্যি বলছো? আমি আমার রাহুল তাকে ফিরে পাবো? তুমি আমার সাথে ওদের মতো প্রতারণা করছো না তো? नहीं काकुर हम सरकार में है अभी इंसान আছে আমি আজ থেকে তোমার दोस्त বানিয়ে দিলাম দোস্ত? জি হ্যাঁ এই দোস্তটা তোমাকে ভাব দিচ্ছে এক না এক রোজ हमें होटल से भाई করে এই राहुल के पास ले যাবে लेकिन একটা बात আমাদের दोस्तेর কথা কাউকে বলিবে না मेरे कुछ मंजूर মঞ্জু, तो लेकिन हाथ मेरा মঞ্জু। तुमसे मेरा बहन के हाथ पकड़े गंगे अबे चोरे, कान को काट सुन ले उसका दिल हमारा बहन के आने दिले किसी के हाथ हमें पकड़ते देवे ना তুমি ভুল করছো। আমি বন্ধু হয়ে বন্ধুর হাতটা ধরেছি, প্রেমিকা হয়ে প্রেমিকের হাত নয়। ও যদি তোমার বোনের প্রেমিকা হয়ে থাকে অবশ্যই তোমার বোন বোনেরই হয়ে থাকবে সারা জীবন। हाँ तू ठीक बोले अच्छे वो हमारा बहन का प्यार, वो हमारे बहन प्यार हमारा बहन का मोहब्बत, हमारे बहन मोहब्बत नारंगिल तुम्हें भर করছো এই কাপড়কে নিয়ে তোমার মনের অবাস্তব স্বপ্ন কোনোদিনও পূর্ণ হবে না কেন গো तुम्हार का कौन तो तुम्हारे अरे तुम्हारा कौन तो तुम्हारा जिंदगी থেকে बहुत दिन पहले आने लगे आज মনে হয় তোমার এই কখন তোমার জিंदगी থেকে তোমার কখন আমরা তোমার কাছে ফিরে আসবে আসবে না নীল আসবে না হয়তো সে এখন এসে গেছে এখন মাত্র শুধু সময়ের অপেক্ষা নিশ্চয় মুহূর্তে রঙিনকে জানতে দেওয়া যাবে না যে ওই কারণে আমার সেই কালো কি হলো গো কি ভাবছো তুমি हाँ না ये वाले भापची আমি এবারে ভাবছিলাম যার হৃদয় অন্তরে প্রেমের প্রযুক্ত আকারে বেঁধে গেছে তাই কেমন নতুন করে প্রেমের স্বপ্ন দেখা যায় গো। জরুর পারে का तूफान से तुम्हारे ওই একটা তো বানিয়ে তোমার ওই সাজানো বাগানটাকে তৈরি করে দিয়েছে বলে তুমি কি আবার নতুন করে জীবন সাজাবে না हमारा बहन का प्यार दिए हमारे बहन का प्यार दिए तुम्हारा जग में दिलटा दुख तो सब तुम्हारे मीडिया देखे हमारा आधार तुम्हारे आधार दिए मुझे तुम्हारे मोहब्बत चिराग जलिए दे हमारा बहन का शादी कर ले दो तुम हमारे बहन के शादी कर लेना दो বন্ধ করে তোমার এই পাগলা বিয়ে একটা কথা বলে রেখো চাপলি সব চাহতে सीधा बच्चा हो गया है हजार से लेके कोई किसी प्रेम छुड़ा दिया और जवान पड़े पे बारी सारा दिने पड़े আমি কখনো আমি বন্ধ হয়ে কখনো তোমার সাথে নোংরামি করতে পারবো না রঙ্গে কখনো তোমার সাথে নোংরামি করতে পারবো না কত দূর জাহান্নামের পথ, কত দূর
ছুটে আসতে হবে, আবার তোমাকে জীবনের জয় গান গাইতে হবে। আলোর পথে আর আমার ফেরা হলো না উত্তম দা। রহন ভাই। আমার জীবন সূর্যটা আজ মিথ্যার অন্ধকারে ঢাকা পড়ে গেছে। মিথ্যার অন্ধকারে। জীবনের নাম যদি চিরাচা হয়, স্মৃতির শিলা হবে জীবনে। যা বাবা, এ যে দেখি ভূতের মুখে রাম নাম, যাকে এতদিন মদ খাইয়ে মাতাল করে রাখতে, তুমি নিজের হাতে আমার মুখে মদের বোতলটা তুলে দিয়েছিলে, আর আজ কিনা আমার হাত থেকে মদের বোতলটা কেড়ে নিতে চাইছো। বাহ বাহ, কি আজব চরিত্র তোমাদের বাহিনী। আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি, কিন্তু জানি 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 রূপসা, আমি সব জানি। ওই মিস্টার লাহিড়িয়া আমার সর্বনাশ করার জন্য তোমাকে এখানে কাজে লাগিয়েছে। তাই তো তুমি তোমার যখন ভালোবাসার চোখ ফেলে আমায় নিয়ে তুমি সর্বনাশের খেলাই বেঁধেছো। সবই যদি জানো তাহলে এর সাথে বিষাক্ত বিষ মিশিয়ে তুমি আমায় একটু একটু করে খুন করতে চাইছো রূপসা। আমি তোমার কাছে কি দোষ করেছিলাম তুমি করতে পারো? যদি জানো তাহলে প্রতিবাদ করবি কেন? প্রতিবাদ প্রতিরোধ করার ক্ষমতা যার নেই, তার প্রতিবাদ করে কি লাভ হবে রূপসা? রোহন, আমি জানি ঘোর চক্রান্তে রাহু এই দত্ত ফ্যামিলিটাকে একটু একটু করে গ্রাস করেছে। ষড়যন্ত্রের কালো মেঘে ঢাকা পড়ে গেছে এই সংসার আকাশ। এই সময় যদি আমি প্রতিবাদ করি তাহলে হয়তো দাদার মতো আমাকে অকালে ঝরে যেতে হতো। তাই তো প্রতিবাদী শব্দ হয়ে নীরবে প্রতিজ্ঞার পর গুনছি রূপসা, প্রতিজ্ঞার পর গুনছি। যদি কোনদিন পাশার চালটা উল্টে যায় তুমি আর মত খেও না। অনেক ভুল করে ফেলেছি আমি, কিন্তু তুমি বিশ্বাস করো, আমি তোমার কথা দিচ্ছি, আমি তোমার সব ক্ষতি পূরণ করে দেবো। এটা এটা আবার তোমার একটা নতুন নাটক শুরু হলো তাই না রূপসা? সবই তো নাটক রোহন বাবু। কখন যে কার সঙ্গে কোন নাটক করতে হয় সে শুধু ঈশ্বরই বলে দেয়। এতদিন আমি তোমার সঙ্গে যে নাটক করে চলেছি, এখন সেটা করবো আমি ওই কৌশিক লাহিড়ির সঙ্গে। দেখি নিজের দাদার সাথে তুমি প্রতারণার নাটক করবে রূপসা? না, ও আমার নিজের দাদা নয়, ও তো কি হলো রূপসা? কি করছিস শয়তানি? তোর আসল পরিচয়টা তোর ফাঁস হয়ে গেলে যদি বেপুত হয়ে যায়, তার চেয়ে বরং কি হলো রূপসা? ওই মুখ খুলতে গিয়ে তুমি হঠাৎ চেপে গেলে কেন? না না, আমি চাপিনি। না মানে আমি বলছিলাম কি, আসলে ওরা তো নিজের মায়ের পেটের ভাই বোন নয়, তাই আমরা হলো মাস্টার তো ভাই বোন।
আন্ডারস্ট্যান্ড ইউ আর বেটার আন্ডারস্ট্যান্ড কথাটা মনে রেখো তুমি ঠিকই বলেছো রোহন, তুমি ঠিকই বলেছো, তুমি বোকা নও। কিন্তু সত্যি সত্যি আমি যে বড় বোকা, তাই তো নিজে ধোকা নিজেই খেয়ে বসে আছি। আরে ধোকা নয় ডার্লিং, একেবারে তুমি পাকা খেলোয়াড়ের মতো খেলাটাকে জমিয়ে দিয়েছো। দেখি স্যার, আপনি এখানে আবার স্যার কেন? আরে এবার থেকে তুমি আমাকে নাম ধরে ডাকবে। নাম করে ইয়ে মানে দুজনের ভিতরে যখন দুজনের নামটা লেখা হয়ে গেছে, আরে তখন নাম ধরে ডাকলে ক্ষতি কি? হ্যাঁ বাইদি বাই, এখন বলো রূপসা, তোমার কাজ কত দূর এগিয়েছে? মানে আমি বলতে চাইছি রহনকে তুমি তোমার কবজায় কতটা আনতে পেরেছো? পুরোপুরি কবজা করে নিয়েছি স্যার। রোহন বাবু এখন আমার হাতের খেলার পুতুল, ওকে আমি যা বলবো ও ঠিক তাই শুনবে স্যার। আরে ভেরি গুড ভেরি গুড, এবার শুধু ওই মেডিসিনের লাস্ট ডোজটা দিতে পারলেই একেবারে কাজ ফিনিশ। না না, ফিনিশ করার কথা বলতে রূপসা এভাবে চুপ করলো কেন? তাহলে কি ওই রহনের প্রতি রূপসা দুর্বল হয়ে পড়ছে? রোহন বাবু আর আমি দুর্বল হতে দেবো না, কারণ মিথ্যে নাটক করতে গিয়ে আমি যে রোহন বাবুকে ভালোবেসে। কি হলো রূপসা? আরে তুমি কি এখন অন্য কিছু ভাবছো? হ্যাঁ ভাবছিলামই তো, না মানে আমি ভাবছিলাম এই কয়েক বছর হলো এই বাড়িতে একটা খুন হয়েছে, আবার যদি একটা খুন হয় তাহলে পুলিশও আমাদেরকে সন্দেহ করবে, তাই না? তারপরে কোনোভাবে যদি ঘটনাটা জানাজানি হয়ে যায় তাহলে তো আমরা দুজনেই ফেসে যাবো, তাই না স্যার? তাই না কৌশিক? আর তখন তো তুমি আর আমি একসঙ্গে থেকে বলতে পারবো না বেশি যে ভালো শুধু তোমাকে ভালোবাসি আজ তোমাকে বাজিব ভালো চিরদিন শুধু তোমাকে আমি কি দেখলাম? নিজের বোনকে তুমি আপনি ভুল দেখেছেন স্যার। আমি ভুল দেখেছি মানে মানে কি বলতে চাও কি তুমি? না মানে আপনার ভাব, আপনি ভুল দেখেনি স্যার, মানে আপনার ভাবনাটা ভুল স্যার। আমার ভাবনাটা ভুল মানে? আসলে আমরা যাত্রা রিহার্সাল করছিলাম। যাত্রা রিহার্সাল? হ্যাঁ স্যার, ওই যাত্রাতে লোক শিক্ষা হয় তো, তাই আমরা বছরে দু একটা
যাত্রা করি আর কি। এই সামনের সরস্বতী পুজোতে আমরা একটা যাত্রা করছি, যাতে আমার বোন এই রূপসা হয়েছে নায়িকা আর আমি হয়েছি স্যার ভিলেন। এই কাজের চাপে আমরা ঠিক মতো রিহার্সাল করতে পারি না, তো তাই একটু আজকে আমরা মানে রিহার্সালটা করছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ। হ্যাঁ এই বোন, তুই এবার রহনের কাছে যা। হ্যাঁ দেখবি রহনের সেবাটা কিন্তু ভালো করে করবি, ওর যেন কোনো কষ্ট না হয়। যাক দাদা, তবে আরেকটা কথা, তুমি যদি এই বাড়িতে আবার যেখানে সেখানে রিহার্সাল শুরু করে দিও না। আঙ্কেল কি মনে করো বলো তো? ছি 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 ছি। এই বোনটা না আমার ভীষণ লাজুকে স্যার। তা আমি বলছিলাম স্যার, মানে আমার অভিনয়টা কেমন লাগলো? মানে আমি ভিলেন সাজতে পারবো তো স্যার? তুমি তো অলরেডি তোমাকে আরো নজরে নজরে রাখতে হবে। মাইকটা যে একেবারে গম্ভীর হয়ে গেল কেন? তবে হোক, আমি আপাতত এখন ওর কারবারে কেরোসিন ঢালার জন্য তৈরি করি। Excuse me, sir, কয়েকদিন ধরে আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম, মানে আমি সাহস করে উঠতে পারছি না আর কি। আরে তুমি আমার কোম্পানির ম্যানেজার, কাজে যে কোনো সময় যে কোনো কথা তুমি আমায় বলতে পারো। তো বলো কি বলতে চাও তুমি? মানে বলছিলাম কি স্যার, বর্তমানে আপনি ডট অ্যান্ড কোম্পানি সব কিছুর মালিক একমাত্র হলেও কাগজপত্র কিন্তু অন্য কথা বলছে স্যার। আই মিন এই কোম্পানির সম্পত্তি অর্ধেক কিন্তু এখনো রাহুলের নামে রয়ে গেছে, এবং ওই রাহুল বাবু যদি কোনোদিন ফিরে আসে তার অর্ধেক অংশের জন্য দাবি করে, তাহলে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন স্যার। আরে বলো কি? আরে রাহুল বেঁচে আছে কি তারই তো ঠিক নেই, আর রাহুল এসে বা কি বলবে? কিন্তু সাবধানের তো কোনো মান নেই স্যার। ধরুন না কোনোভাবে রাহুল বাবু বেঁচে গিয়ে আবার এখানে ফিরে এলো, তাই আমি বলছিলাম আসুন না ওই রাহুল বাবুর নামে অর্ধেক সম্পত্তির শেয়ারটা মানে আমরা দুজনে ভাগাভাগি করে নিই। অসম্ভব, ওই রাহুল আমার ভাইপো, তাই তার বর্তমানে তার কোম্পানি বাসিয়ারের আইন শুধুমাত্র আমার, সেটা আমি ক্ষমতা তোমায় কেন দিতে যাবো না? আরে আপনাকে পুরো সম্পত্তিটা পায়ে দেওয়ার জন্য আমি যে এত কিছু বললাম, আরে সেটাকে আপনি এত সহজে ভুলে গেলেন স্যার। সেই দিনে সেই দিন আমি বিন্দু মাত্র ভুলিনি। সেদিন নিজের বাঁচার জন্য সেদিন তোমাকে সাপোর্ট করলে সেই অপরাধ বোধহয় তো আমায় কুড়িয়ে জানো ম্যানেজার, আমার দাদা আমাকে ভীষণ ভালোবাসতো, তাই তো দাদা আমার নিঃসংকোচে কোম্পানি 50% আমার নামে লিখে দিয়ে গেছিল। অথচ রাহুল বৌদি এরা আমাকে খুবই বিশ্বাস করতো, অথচ এমনই শয়তান আমি সেই দাদা বৌদির সাথে বিশ্বাসঘাতকতা করে পুরো ফ্যামিলিটাকে মেরে করে ফেললাম। চোখের সামনে আমার একমাত্র ছেলেটা একটু করে আমি আবার কখন আপনার বৌদিকে খুন করতে গেলাম? আর আপনাদের সাথে কিসের আমার শত্রুতা স্যার যে খানো খায় আপনার বৌদিকে আমি খুন করতে যাবো? খুনটা যে আমি করেছি তার জমানি বাকি আছে স্যার। বলো কি ম্যানেজার, তবে হ্যাঁ, তুমি করোনি? মোটেই না। আরে আপনাদের ফ্যামিলির সাথে আমার কোনো সম্পর্কই নেই, তাহলে আমি খুনটা করতে যাবো কেন স্যার? তবে হ্যাঁ, করেছে ম্যানেজার, তবে হ্যাঁ খুনটা যে করেছে সেই প্রমাণ কিন্তু আমার কাছে আছে স্যার। আমি নিজের চোখে দেখুন যে খুনটা করেছে। ডিলিট করো বলছে, এই ছবিটা তুমি এখনই ডিলিট করো। আরে এমন একটা ইম্পর্টেন্ট ছবিকে ডিলিট করার মতো idiot! আমি নয় স্যার, নয়।
শয়তান পৌঁছে গেলাম রে। তোমাকে আমি ছাড়বো না রাসকেল। নিজের ঘরে তাই তুমি আমার উপরে চাপিয়ে দিয়ে তুমি রেহাই করে গেছো। না রে বেমান না। ওই ঘরে তাই যদি আমাকে ছেড়ে দেয়, হয়, তোকেও সঙ্গে নিয়ে যাবো। আর আমি হলাম দেবরাজ। প্রয়োজন বলে আমি মানুষের পায়ে ধরি আপনার প্রয়োজন শেষ হলে তার বুকে সামনে মারে। কার খুলে দেয় আপনি জেলে যাবেন কান খুলে দেয় আপনি জেলে যাবেন ছোট বাবু। রাখুন মানে আমি আমার কাকে কি করবো যে জেলে যাবো? এই তো একটু আগে এই যে আজকে আপনি বললেন ম্যানেজার বাবু কি নিজের খুলে দেয় আপনার উপর চাপাতে চাইছেন? আরে তুই কি সত্যি কি বলতে শুরু করেছিস বলতে উনি উল্টো পাল্টা বলতে শুরু করেছেন। ছোট বাবু ওই আপনি বরং ধরা পড়ে গিয়ে উল্টো পাল্টা আসল কথাটা চাপা দিতে চাইছেন। আমি পরিষ্কার শুনেছি আপনি একটা কোনো খুনের কথা বলছিলেন। হ্যাঁ আরাম তুই এখান থেকে যা বলছে না আগে বলুন কার খুনের কথা বলছিলেন? ম্যানেজার বাবু কোন খুনের দায়ে আপনার উপর চাপাতে চাইছেন? আপনি না বলে আমি ছোট দাদাকে সব বলে দেবো। এই ব্যাপারে যদি কারোর কাছে মুখ খুলেছিস তো তোর মুখটা আমি চিরদিনের মতো বন্ধ করে দেবো। ডাকছে, ছোট বাবু। আর আমি বল, তুই কিছু করিস নি। তুই কিছু জানিস না। হালকা করে পানিতে থাকবে। তোর এই মুখটা বন্ধ রাখবি। নইলে তোর এই মুখটা আমি চিরদিনের মতো বন্ধ করে দেবো।